নির্ভীক ঠিক কি বোঝাতে চাইলো উষা সেটা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু নির্ভীক যে উষার শুধু ভালো লাগে না সেটা ওকে কি করে বোঝাবে? নির্ভীক যে ওর যৌবনের ভুল না, ভবিষ্যতে গিয়ে এই ভালোবাসার কথা মনে হলে যে উষার হাসি আসবে না সেটা নির্ভীককে কি করে বোঝাবে? নিজের মাঝে অনেক সাহস সঞ্চয় করে উষা ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি নির্ভীক ভাইয়া। এই তো ভুল বললে। আমি তোমাকে ঠিক এই ভুলটার কথাই বলছিলাম। তুমি এখন যেটাকে ভালোবাসা বলছো সেটা ভালোবাসা না। সেটা শুধুই তোমার ভালো লাগা। একটা মানুষ সম্পর্কে গভীরভাবে জানার পর, তার দোষ গুণগুলো সবকিছু জানার পর তার প্রতি তোমার ভালোবাসা জন্মায়। যখন সেই মানুষটির কোনো বিশেষ কিছু, কোনো বিশেষ গুণ তোমাকে আকর্ষণ করে, তখন তোমার তার প্রতি ভালোবাসা জন্মায়। তুমি কিন্তু আমার সম্পর্কে কিছু জানো না। তোমার কাছে আমার পরিচয় এতটুকুই যে আমি তোমার ভাইয়ের বন্ধু। এর বাইরে কিন্তু তুমি আমার সম্পর্কে একটা কথাও জানো না। আর একটা মানুষের বিষয়ে কিছু না জেনে তার প্রতি ভালোবাসা আসতে পারে না। আপনি বললেন না কোন বিশেষ গুণ আকর্ষণ করে? আপনার গম্ভীরতা, আপনার নীরবতা, আপনার আত্মসম্মান বোধ, আপনার জীবনের লড়াই আমাকে আকর্ষণ করেছে। কতগুলো কারণ বলে দিলাম আপনাকে ভালোবাসার। এরপরও আপনি শুধু এটাকে ভালো লাগাই বলবেন? তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া তুমি তোমার বাবা-মার কথা ভুলে গেলে? ওরা যদি কখনো এই কথাটা জানতে পারে তাহলে কতটা রেগে যাবেন সেটা তুমি আন্দাজ করতে পারছো? নির্ভীক ভাবলো হয়তো বাবা মার ভয় দেখালে উষার অনুভূতিটাকে চাপিয়ে রাখতে পারবে, ঠিক সেই কারণে এই কথাটা বলল। কিন্তু নির্ভীকের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তড়িৎ গতিতে উষা বলে উঠল, ভাইয়া আছে তো। আপনি তো জানেন যে আপনি ভাইয়াকে যদি কিছু বলেন তাহলে ভাইয়া সেটাই করবে বা সব ঠিক করে দিবে। কিন্তু আমি তো ওকে কখনো এই বিষয়ে কিছুই বলতে পারবো না। দেখো উষা, প্রথমত তোমার প্রতি আমার কোনো অনুভূতি নাই। আমার ভাবনাতে কখনো তুমি আসোইনি। আর দ্বিতীয়ত যদিও কখনো বা তোমার প্রতি কোনো রকমের কোনো অনুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি, তাহলে আমি অতি দ্রুত নিজের মনকে থামিয়ে দেব। আমি নিজের সীমা আর ক্ষমতা দুটোই খুব ভালো করে জানি। আমার কাছে আমার আত্মসম্মান বোধটা খুব বড় উষা। এই কারণে আমি নিজের বাড়িতে আমার থাকা খাওয়ার টাকা আমার বাবাকে দিই। আমি মাটিতে থেকে আকাশে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখি না। আমার স্বপ্নগুলো খুব সাধারণ। ওই যে বললাম না, আমি মাটিতে থেকে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখি না। আমি শুধু শান্তিতে দুদণ্ড বসে ওই চাঁদটাকে দুশ্চিন্তা ছাড়া, কোনো রকম অশান্তি ছাড়া দুচোখ ভরে দেখতে চাই। এতটুকুই আমার স্বপ্ন। আমি অত বড়, বড় স্বপ্ন দেখতে চাই না যেগুলো আমি পূরণ করতে না পেরে কষ্ট পাবো। আমি অল্পে খুশি থাকতে চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছ তুমি? না বুঝলেও ওকে বুঝতে হবে। হুট করে উৎসবের কণ্ঠস্বরে উষা কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে উৎসবের দিকে তাকালো উৎসব, গম্ভীর কণ্ঠে উষাকে বলল, ফুপি ডাকছে তোকে, যা এখান থেকে। উষা আর একটা শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ সেখান থেকে চলে গেল। উষা চলে যেতেই উৎসব স্বাভাবিক কণ্ঠে নির্ভীককে বলল, চল, ফুপি খেতে ডাকছে। তুই আমার কথায় কষ্ট পেলি উৎসব, তাই না? উৎসব প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনো কথা? আমি উষার ব্যাপারটা নিয়ে কথা বলছি। না তো, এখানে কষ্ট পাওয়ার কি আছে? নির্ভীক অপরাধী কণ্ঠে বলল, দেখ উৎসব, তুই খুব ভালো করেই জানিস আমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারি না। আমি উষাকে কখনো সেই নজরে দেখিনি। আমি ওকে কষ্ট দিতে চাইনি। কিন্তু এভাবে সরাসরি না বললেও বুঝতো না। উৎসব হালকা হেসে নির্ভীকের কাঁধে হাত রেখে বলল, তুই কি করেছিস না করেছিস, কেন করেছিস, এই বিষয়গুলো নিয়ে আমায় এত বিশদ বর্ণনা করতে হবে না। আমি জানি ভাই, তুই কখনো ভুল কিছু করতে পারিস না। তুই জানিস না আমি তোকে কতটা ভরসা করি। তাহলে এভাবে বলছিস কেন? তোর ভেতরটা পরিষ্কারের জন্য তুই এভাবে সরাসরি উষাকে এই কথাগুলো বলতে পেরেছিস। কিন্তু আমার একটা প্রশ্ন, বাই এনি চান্স তুই আমার মা বাবার ভয়ে আবার এই কাজটা করছিস না তো? দেখ, তুই তো জানিস, যদি তোরা দুজনে রাজি থাকিস তাহলে তোদের বিয়েটা আমি দিয়েই ছাড়বো। কারো আব্বা আম্মা আমায় আটকাতে পারবে না। না, এমন কোনো ব্যাপার না। যদি নিজের মনকেই না রাজি করাতে পারি তাহলে এত কিছু ভেবে কি লাভ? আমি সত্যি বলছি, কে কি ভাববে, কে কি বাধা দেবে সেই জন্য আমি এসব করছি না। আমি সত্যিই উষাকে পছন্দ করি না সেভাবে। তাহলে তো হয়েই গেল। এ নিয়ে তোকে কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি।
ওকে বকা দিস না যেন। ছোট মানুষ ভুল করে ফেলেছে। দেব না, চিন্তা করিস না। কিন্তু জানিস তো, নির্ভীক ওর ওই অনুভূতিটা শুধু ভালো লাগে না। ওর তো আমার বোন। আমি ওকে খুব ভালো করে চিনি। উষা সত্যিই তোকে ভালোবাসে। তাই তাই বলে আমি এটা বলছি না যে তোকেও ওকে ভালোবাসতে হবে। আমি কিন্তু তোর উপর রেগে নেই, তোকে দোষও দিচ্ছি না। নির্ভীক কিছু বলল না। ওকে চুপ থাকতে দেখে উৎসব পুনরায় বলে উঠল, উষা যদি আমার বোন হয় তাহলে তুই আমার ভাই। আমাদের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও আমি কখনোই তোকে নিজের ভাইয়ের থেকে কম ভাবিনি নির্ভীক। আমার কাছে যদি উষার অনুভূতির মূল্য থেকে থাকে, তাহলে তোর অনুভূতির মূল্য আছে। তাই বলছি, এরকম ভং ধরে থাকিস না। যদি তোকে এই অবস্থায় বকুল ফুল দেখে না, তাহলে হাত নেড়ে নেড়ে কোমর দুলিয়ে বলবে, ঠং দেখে জান বাঁচে না। কথাটা বলে দুজনই শব্দ করে হেসে উঠল। কি দারুণ বন্ধুত্ব, কি দারুণ বোঝাপড়া দুজনের মাঝে। পরিস্থিতির কবলে পড়ে এই ভালোবাসাটা দমে না গেলেই হয়। আরে মাস্টারনি, আপনি এখনো পড়ান উষাকে? উষাকে পড়ানো শেষে প্রভা চলেই যাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে স্যান্ডেল পরছিল। ঠিক এমন সময় পেছন থেকে কারো বিস্ময় ভরা কণ্ঠের প্রশ্ন ভেসে এলো তার কানে। পিছন ফিরে তাকাতেই সেদিন এসে অল্প পরিচিত মুখটা দেখতে পেল। বেশ ভালো লেগেছিল সেদিন এই মানুষটাকে প্রভার। উষার থেকে পরে শুনেছিল যে উৎসব ওর ভাই। সেদিন নিজের মায়ের বিরুদ্ধে প্রভার হয়ে বেশ অনেকগুলো কথাই বলেছিল, আর সবগুলো কথাই প্রভার ভালোর জন্যই ছিল। কিন্তু প্রভা নিরুপায়, তাই উৎসবের সেই কথাগুলো শুনতে পারেনি। এদিকে প্রভাকে কোনো কথা বলতে না দেখে উৎসব পুনরায় বলে উঠল, বুঝতে পেরেছি। গালি খেতে খেতে আপনার কথার বাতি নিভে গেছে। এটাই হওয়ার ছিল। আমার কথা শুনলে অন্তত ঠিকঠাক কথা বলতে পারতেন। উৎসবের কথায় প্রভা সম্বিত ফিরে পেল। মৃদু হেসে বলল, না, নিভে যায়নি। ও, তাহলে কথা বলতে পারেন আপনি? তা সেদিন যে এত করে বোঝালাম, তারপর আবার পড়তে এসেছেন? মানে আপনি যে ব্যাককল, সেটা প্রমাণ করা কি খুব দরকার? না, সেটা প্রমাণ করা খুব দরকার না, কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকাটা খুব দরকার, তাই না? উৎসব ভ্রু কুচকে প্রশ্ন করল। মানে? মানেটা হলো জীবনের তাগিদে কিছু কিছু সময় কয়েকটা অপমান ভুলে গিয়েও নিজের কাজটা চালিয়ে যেতে হয়। আমি জানি না আপনি জীবনের এত স্ট্রাগলের মানে বুঝবেন কিনা, তবে এতটুকু বলতে পারি, এই টিউশনটা ছাড়লে হয়তো কয়েকটা দিন আমাকে না খেয়ে থাকতে হতে পারে। খুব দরকার আমার এই কাজটা, সেজন্যই ছাড়তে পারিনি। অন্য কোথাও ব্যবস্থা করলেই তো পারতেন। এত সহজ মনে হয় আপনার কাছে? অবশ্য আপনার কাছে সহজ মনে হওয়াটাও অস্বাভাবিক না। আপনি না কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আর না কখনো পড়বেন। কখনো আপনাকে এত কষ্ট করে কাজ খুঁজতেও হবে না, কিন্তু আমায় খুঁজতে হবে। আর এখনকার সময়ে একটা কাজ পাওয়া যে কতটা কষ্টকর, সেটা যাদের কাছে কাজ নেই তারা খুব ভালো করেই বোঝে। বাবা, মাস্টারনি তো দেখি বেশ ভালোই কথাবার্তা বলে। তা আজকে আবার কিছু খেলেন নাকি? উৎসবের কথাটা প্রভা ঠিক বুঝতে পারল না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি খাবো? প্রভার এমন প্রশ্নে উৎসব শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আমার আম্মাজানের কাছে স্পেশাল ডোজ খাওয়ার কথা বললাম। মানে ওই বকা গাড়ি এসব আর কি। তা খেয়েছেন নাকি? পেট ফাঁকা আছে? উৎসবের কথা শুনে প্রভাও হালকা হেসে বলল, না, আপাতত আজকে পেটটা ফাঁকাই আছে। কিন্তু যদি আবার দেরি করে আসি আর ওনার কাছে ধরা পড়ে যাই, তাহলে সেই দিন আর পেট ফাঁকা থাকবে না। একদম 3-4 দিনের খাবার খাইয়েই ছাড়বেন বলে আমার মনে হয়। দুজনে এবার একযোগে হেসে উঠল। কথাবার্তার মাঝে প্রভা একবার ঘড়িতে সময় দেখে নিয়ে উৎসবকে তাড়া দিয়ে বলল, এখন তাহলে আসছি। আরও একটা জায়গায় যেতে হবে, দেরি করে গেলে ওখানে গিয়ে পেট ভরে কাঁপ যাবে একদম কথা শুনতে শুনতে। সারাদিন অনেক কষ্ট করতে হয়, তাই না? সে তো একটু করতেই হয়, ওটা কোনো ব্যাপার না। কষ্ট না করলে জীবনে কিছুই পাওয়া যায় না জানেন। নিজের সারাদিন এত পরিশ্রম করে যখন সেই ফলটা হাতে পাই, খুব আনন্দ হয়। মনে হয় যে আমার কষ্ট করার সার্থক। আল্লাহ তো আমায় আমার কষ্টের ফল দেয়। এমনটা তো না যে শুধু কষ্টই করে যাই কিন্তু তার প্রতিদানে কিছুই পাই না। যেমন কষ্ট করি ঠিক তেমনি ফলও পাই। আসছি।
কথাটা বলে প্রভা চলে গেল। উৎসব ওর যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভাবলো। প্রভার ভাবনার সাথে উৎসব যেন কারো একটা ভাবনার ভীষণ মিল পেল। সে মানুষটা আর তার ভাবনা দুটোই উৎসবের ভীষণ প্রিয়। ঠিক তেমনি আজ প্রভার ভাবনাটাও উৎসবের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠল। তবে হ্যাঁ, মানুষটা এখনও তেমন প্রিয় হয়ে উঠতে পারেনি। এখন অবধি শুধু পরিচিত, কিন্তু প্রিয়র তালিকায় আসা এতটাও সহজ নয়, আবার হয়তোবা খুব সহজ। সবটাই অবশ্য নির্ভর করে সেই মানুষটার উপর, তার ভাবনা, চলাফেরা, চালচলন সব কিছুর উপর। যদি সেই মানুষের গুণগুলো বিশ্বাস হয় তাহলে হয়তো প্রিয়র তালিকায় চলে আসতে খুব বেশি একটা সময় লাগবে না। পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে পড়েছে, কিন্তু গরমের তীব্রতা এখনো কমেনি। জনজীবন যেন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এক ফোঁটা বৃষ্টির জন্য সবাই হাহুতাশ করছে। একটু স্বস্তি চায় তারা। বাস স্ট্যান্ডের কাছে রাস্তার এক পাশে একটা ছোট্ট মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে আছে নির্ভীক। একেই তো বেশি গরম, তার উপর এই জায়গাতে লোক সমাগমটাও একটু বেশি। ফলস্বরূপ গরমটাও যেন একটু বেশিই লাগছে। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটুকু মুছে নিল সে। এই গরমের মাঝে একটু ইচ্ছা করছে ঠান্ডা কিছু কিনে খেতে, কিন্তু পকেটের অবস্থার কথা ভেবে আর সাহস হচ্ছে না। যা টাকা আছে এই দিয়ে সারা মাস চালাতে হবে। প্রয়োজনীয় খরচপাতি করতেই টানাটানি পড়ে যাবে, সেখানে অতিরিক্ত খরচের কথা মাথাতে আনাও ভুল। এই সময় এখানে দাঁড়িয়ে থাকার কারণ নির্ভীক নিজের সৎ ভাইকে বাস স্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তার আসার অবশ্য ইচ্ছে ছিল না, কিন্তু নতুন করে কোনো অশান্তি তৈরি করতে চায়নি, তাই আসতে হয়েছে। বারবার সে সব রকমের ঝামেলা এড়িয়ে চলতে চায়। একটা সাধারণ স্বাভাবিক জীবন তার ভীষণ পছন্দ। ঠিক সেই কারণে যতটা পারে নিজের রাগ ইচ্ছেগুলোকে নিজের মাঝে দমিয়ে রাখে। কিন্তু এতক্ষণেও সে ছেলের আসার নাম নেই। ফোন করছে, ফোনও তুলছে না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে নির্ভীক এখানে দাঁড়িয়ে আছে। এভাবে আরও প্রায় 20 মিনিটের মতো সময় কেটে গেল। নির্ভীক সমানে সেই ছেলেকে ফোন করে যাচ্ছে, অথচ তার ফোন রিসিভ করার কোনো নামই নেই। ববিতা বেগমকেও অনেকবার কল করেছে, কিন্তু তিনিও ফোন রিসিভ করেননি। সামিউল চৌধুরীর মোবাইল এই সময় বন্ধ থাকে, কাজের সময় মোবাইল ব্যবহার করতে দেয় না। বাকি রইল সামিয়া, ওর নাম্বার নির্ভীকের কাছে নেই। নির্ভীক এর এখন প্রচণ্ড বিরক্ত লাগছে। সাব্বিরকে না নিয়েও বাড়ি ফিরতে পারছে না, তাহলে আবার অশান্তি হবে। নির্ভীকের এসব ভাবনার মাঝে ওর ফোনটা বেজে উঠল। নির্ভীক ভাবল নিশ্চয়ই সাব্বির কিংবা বাড়ির অন্য কেউ কল করেছে। তার ভাবনা সঠিক প্রমাণিত হলো, সাব্বিরই কল করেছে। নির্ভীক চটজলদি ফোনটা ধরে মৃদু রাগী কণ্ঠে বলল, কোথায় আছো তুমি এখন? আর ফোন কেন রিসিভ করো না? অপর পাশ থেকে সাব্বির মিনমিন করে বলল, আসলে ভাইয়া ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই খেয়াল করিনি। কোথায় এখন তুমি? আরো কতক্ষণ লাগবে আসতে? আমি তো বাড়ি এসে গেছি। আমি তো তোমাকে খুঁজেছি, তুমি কোথায়? নির্ভীক ভ্রুকুচকে প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বাড়ি ফিরে গেছো? কিন্তু আমি তো তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। তুমি তুমি জানতে না আমি তোমাকে নিতে আসবো? না, আমি জানতাম না। আর আমি তো ট্রেনে এসেছি, তুমি বাস স্ট্যান্ডে কি করছো? আর আমাকে নিতে যেতে কে বলেছে? আমি তো মাকে বারণ করে দিয়েছিলাম যেন বাড়ি থেকে কেউ না যায়। নির্ভীক আর কোনো কথা না বলে চুপচাপ ফোনটা কেটে দিল। সে সব সময় সবকিছু চুপচাপ মেনে নিতে চায়। তার মানে তো এটা না যে জেনে বুঝে ওকে কষ্ট দিতে হবে। নির্ভীকও তো একটা মানুষ। গরমের মাঝে দাঁড়িয়ে থাকতেও তো তার অনেক কষ্ট হয়। নিজের সৎ ছেলে বলে ববিতা বেগম ওকে পছন্দ করে না, এই কথাটা নির্ভীক খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। কিন্তু তাই বলে একটা মানুষ হিসেবে তো ওকে বিবেচনা করা যায়। একটু তো ভালো ব্যবহার ওর প্রাপ্য। ফোনটা পকেটে রেখে নির্ভীক ফুটপাত ধরে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে পেছন থেকে কোনো মেয়েলি গলার স্বর ভেসে এলো তার কানে। কেউ একজন শুধু মিষ্টি কণ্ঠে ওকে বলল, শুনুন।
কণ্ঠটা বেশ পরিচিত লাগলো নির্ভীকের। পিছন ফিরে তাকাতেই সে মিষ্টি মুখটা দেখতে পেল, যার ঠোঁট জুড়ে লেপ্টে আছে বিস্তৃত হাসি। কিন্তু প্রভাকে এই সময় এখানে দেখে নির্ভীক বেশ অবাক হয়েছে। আরে, আপনি এখন এখানে? আমি তো টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, হুট করে আপনাকে দেখলাম, তাই ডাক দিলাম। নির্ভীক মৃদু হেসে বলল, তা বেশ ভালো করেছেন। তা এখান থেকে বাড়ি কত দূর? হেঁটে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমিও বাড়ি ফিরছিলাম, কিন্তু আমার বাড়ি হেঁটে যেতে অবশ্য 20 মিনিটে হবে না। এখান থেকে তাও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে হেঁটে যেতে। তাহলে হাঁটছিলেন কেন? এমনি, চলুন একসাথে হাঁটি। দুজনে টুকটাক কথাবার্তার সাথে হাঁটার মাঝে প্রভার ফোনটা বেজে উঠল। হাত ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো সমী কল করেছে। কোনো রকম কোনো সময় ব্যয় না করে ফোনটা রিসিভ করতেই ওপর পাশ থেকে সমী যা বলল তা শুনে প্রভার ভীষণ রাগ হলো। রাগী কণ্ঠে সমীকে উদ্দেশ্য করে বলল, ওটা ওর মুখে ছুঁড়ে মার। তারপরেও যদি কাজ না হয় তাহলে বাড়িতে স্যান্ডেল আছে না, ওই স্যান্ডেল মেরে ওকে বাড়ি থেকে বের করে দে। তারপরেও যদি কাজ না হয় তাহলে আমি আসছি। আর ওই ডেলিভারি ম্যানকে বলে দে, যদি আমি আজকে আসি তাহলে ওর লাশ বেরোবে আমার ফ্ল্যাট থেকে। প্রভার মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে নির্ভীক ভীষণ চমকালো। এমন শান্ত আর মিষ্টি মেয়েটা হঠাৎ এমন রণচণ্ডী রূপের কারণ ঠিক ঠাহর করতে পারল না। অপর পাশের মানুষটা কি বলছে সেটাও শুনতে পারছে না। আরও টুকটাক 2-1টা কথা বলে প্রভা ফোনটা রেখে দিল। শেষের দিকে অবশ্য তার মেজাজটা একটু ঠান্ডা হয়েছিল। ফোনটা রাখতেই নির্ভীক প্রশ্ন করলো, আপনি ক্রিমিনাল নাকি? নির্ভীকের এমন প্রশ্নে প্রভা ভরকালো, বিস্ময় ভরা কণ্ঠে বলল, ক্রিমিনাল হতে যাব কেন? আমাকে দেখে আপনার ক্রিমিনাল মনে হয়? না, তেমন মনে হতো না, কিন্তু আপনার শেষের কয়েকটা কথা শুনে আর কি মনে হলো। না মানে আসলে একজনকে খুন করার কথা বললেন, তাই বললাম আর কি। ওহ, ওই ব্যাপারে বলছেন, আগে বলবেন না। আসলে কি বলুন তো, যে কেউ ওকে খুন করতে চাইবে মানে আমার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছে। বিশ্বাস করুন, যদি আমি একটু বেশি সাহসী হতাম না তাহলে সত্যি আমি খুন করতাম। তা খুনের কারণটা কি জানতে পারি? জানেন তো, খুব জটিল একটা কারণ। আমি না খুব সমস্যার মাঝে আছি। প্রভার কথায় ধরত থেকে নির্ভীক বুঝতে পারলো যে সমস্যাটা বেশ জটিল। গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, কি হয়েছে বলুন তো? আসলে আমার কলেজে একটা ছেলে আমায় খুব বিরক্ত করে, বারবার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু একটুও ভালো ছেলে না সে। একে তো রাজনীতি করে, যেটা আমার একদমই অপছন্দ, তার উপর আবার চরিত্রহীন নেশা করে, মানে ওকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু উপহার আমার বাড়ি পাঠায়, আর প্রত্যেকবার একটা সেলসম্যানই নিয়ে আসে। আমি সত্যিই জানি না ওটা কোনো দোকানের ডেলিভারি ম্যান নাকি ওরই লোক। ওকে এতবার করে মানা করেছে যে আমার বাড়িতে কোনো পার্সেল দিতে আসবে না, কিংবা যেখান থেকে অর্ডার করছে সেই জায়গার অ্যাড্রেসটা আমায় দাও। আমি ওদেরকে বলে দিচ্ছি যেন আমার ঠিকানায় কোনো পার্সেল না পাঠায়, কিন্তু না, ওর একটাই কথা, আপনার ঠিকানায় পার্সেল যখন এসেছে আপনাকেই নিতে হবে। আপনি সরাসরি ওকে বলছেন যে আপনি ওকে পছন্দ করেন না? 1000 বার করে বলেছি। অসভ্যতামি করার জন্য একদিন চড় অব্দি মেরেছিলাম আমি, কলেজে সবার সামনে। তারপর থেকে ও বলে আমার হাতে চড় খেয়ে নাকি ও আমার প্রেমে পড়েছে। মানে ভাবতে পারছেন যে কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এমন কথা বলতে পারে? আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি। আমি অনেক মুক্তি পাওয়ার চেষ্টা করেছি ওর থেকে, কিন্তু সফল হতে পারিনি। তো কেউ হেল্প করার মতো নেই আপনাকে? বাড়িতে জানিয়েছেন? বাড়ির ব্যাপারটা পরে বলছি আপনাকে। কলেজে আমায় হেল্প করতে পারে এমন কয়েকটা মানুষ আছে, কিন্তু আমি ওদের সাথে যোগাযোগই করতে পারছি না। আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে কয়েকজনের নাম বলেছে। আমি যে ওদের সাথে গিয়ে কথা বলবো, ওদেরকে চিনিও না, খুঁজেও পাচ্ছি না। 2 দিন খোঁজ করেছি কিন্তু তখন পাইনি। আমি এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে মানে কাউকে জানিয়েছি, কেউ একজনকে, কিন্তু ওনারা তেমন কোনো ব্যবস্থাই নেননি। আসলে ওই ইশরাকের বাবাও তো নেতা, মানে ওনাদের ভয়েই আসলে কেউ আমায় হেল্প করছে না। ইশরাকের নামটা শুনতেই নির্ভীক চোখ দুটো বড় বড় করে প্রভার দিকে তাকালো, সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, ইশরাক নাম বললেন? হ্যাঁ। পুরো নাম কি? ইশরাক খান? হ্যাঁ, কেন আপনি চেনেন? আপনি কোন কলেজে পড়েন?
প্রভা নিজের কলেজের নামটা বলতে বিস্ময়ে নির্ভীকের মুখটা হা হয়ে গেল। প্রভা ওদের কলেজেই পড়ে, অথচ নির্ভীক সেটা জানেই না। এতগুলো বছরে একটা বারের জন্য কখনো না প্রভার নাম শুনেছে, না প্রভাকে দেখেছে। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু নির্ভীকের মনে একটা প্রশ্ন এখনো থেকেই গেল, কেমন আছে যে ইশরাকের বিরুদ্ধে গিয়ে প্রভাকে সাহায্য করতে চেয়েছে। নিজের জীবনের ভয় তো কেউ ইশরাকের সাথে লাগতে চায় না। কলেজে বর্তমানে ইশরাকের যে শত্রুতা আছে, যদি প্রভা ওদের সাহায্য নিতে চায় তাহলে সেটা প্রভার জন্য একদমই ঠিক হবে না। কেননা ওরাও যে খুব একটা সুবিধার না সেটা নির্ভীক খুব ভালো করেই জানে। এদিকে নির্ভীককে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে প্রভা বলে উঠল, আপনি আবার কোন জগতে চলে গেলেন? যাদের থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন তাদের নাম জানেন? হ্যাঁ জানি তো, ওরা অনেকজন বন্ধু। আমার বন্ধু বকুল বলেছে ওরা সবাই নাকি খুব ভালো, সবাইকে অনেক হেল্প করে। বকুলের নামটা শুনে নির্ভীক বুঝতে পারলো যে তার মানে দুদিন আগে বকুল প্রভার কথাই ওদেরকে বলেছিল, প্রভাকে সাহায্য করার জন্য এসেছিল ওদের কাছে। নামগুলো একটু বলুন তো শুনি। তিশান, নির্ভীক, উৎসব, আরেকটা যেন কি নাম ছিল মনে পড়ছে না। নদী এই নামটা। আমার মনে পড়লে আমি আপনাকে বলবো, কেমন? নির্ভয়। হ্যাঁ নির্ভয়, একদম ঠিক বলেছেন। কিন্তু আপনি জানেন কি করে? আপনি কি চেনেন নাকি ওনাদেরকে? প্রভার এমন প্রশ্নে নির্ভীক হালকা হেসে বলল, আপনি আমার নাম জানেন? কখনো তো জিজ্ঞেস করেননি, আর না আমি কখনো বলেছি। সত্যি তো আমি তো কখনো আপনার নামই জিজ্ঞেস করিনি। অবশ্য জিজ্ঞেস করবই বা কখন? এ নিয়ে তো দেখাই হলো দুবার। আপনার নাম কি কবি মশাই? নির্ভীক। যাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন তাদের মাঝে একজন। প্রথম দফায় নির্ভীকের কথাটা প্রভার ঠিক বিশ্বাস হলো না। সন্দেহী কণ্ঠে বলল, আপনি কি মজা করছেন আমার সাথে? আমার একটা খারাপ অভ্যেস আছে জানেন তো, আমি আবার মজা করতে পারি না। জীবনে এত বেশি সিরিয়াস মুহূর্তগুলো সামনাসামনি হতে হয়েছে, তো মজা কি জিনিস সেটা আর কখনো বুঝে উঠতে পারিনি। আপনি সত্যি ওদের মাঝে একজন? বিশ্বাস না হলে কাল বরং কলেজে আসবেন, দেখা করব সবার সাথে। আমাদের কলেজের বাইরে যে একটা ছোট্ট চায়ের দোকান আছে না, একজন বয়স্ক মহিলা থাকে চায়ের দোকানে, ওখানে আসবেন কেমন? ওখানে আমরা সবাই আড্ডা দিই। প্রভা এবারে নিশ্চিত হলো, কেননা বকুলের থেকেও নির্ভীকের এই ঠিকানাটাই শুনেছিল। প্রভা অবাক হয়েছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে ভীষণ খুশি হয়েছে। যার কাছে সাহায্য চাইতে যাবে সেই মানুষটা অন্তত ওর পরিচিত, এতেই শান্তি। প্রভা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এবার আমার বিশ্বাস হয়েছে। আপনি না সত্যিই খুব ভালো। বারবার অপ্রত্যাশিতভাবে আমার হেল্প করছেন। অনেক ঋণ জমা হয়ে যাচ্ছে, কিন্তু শোধ করার পরিকল্পনা আছে নাকি? চাইলে করতে পারি। না থাক, আপনি বরং সারা জীবন আমার কাছে ঋণী হয়েই থাকুন, তাহলে আমার কথা আপনার মনে থাকবে। না হলে এই ঋণটা শোধ হয়ে গেলেই আবর্জনার মতো আমার স্মৃতিটুকু মস্তিষ্ক থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমার মস্তিষ্কে স্মৃতি হয়ে থাকার এত ইচ্ছে? নির্ভীক মুচকি হেসে বলল, সুন্দরী মেয়েদের মস্তিষ্কে স্মৃতি হয়ে থাকাটাও একটা সৌভাগ্য ম্যাডাম। আরে সুন্দরী, তুমি আমার দেওয়া উপহার ফিরিয়ে দিচ্ছ কেন বারবার? বারবার এভাবে আমাকে অপমান করা কিন্তু ঠিক হচ্ছে না। প্রায় দিনই এমন পথের মাঝখানে হুট করে এসে উদয় ঘটে ইশরাকের। প্রভা বুঝে উঠতে পারে না ইশরাকের কি কোনো কাজ নেই যে সারাদিন এভাবে ওর পেছনে পড়ে থাকে, নাকি প্রভাকে বোঝাতে চায় যে ওর জীবনে প্রভার গুরুত্ব অনেক বেশি। কারণ যেটাই হোক প্রভার তাতে কিচ্ছু যায় আসে না। সব থেকে বড় কথা হলো কোনো অবস্থাতেই ওর ইশরাককে সহ্য হয় না। ইশরাকের উপর শান্ত দৃষ্টি নিক্ষেপ করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যার তার থেকে উপহার নেই না। আর আপনার যদি সত্যিই অপমান বোধ থাকতো তাহলে আমি প্রথমবার ফিরিয়ে দেওয়ার পরেই আপনি আর কখনোই পাঠাতেন না। ইশরাক বক্র হেসে বলল, প্রেম ভালোবাসায় মাঝে মাঝে একটু নির্লজ্জ হতে হয়। তুমি একবার একটু আমায় ভালোবেসে দেখো, তুমিও নির্লজ্জ হবে। ভালোবাসায় নির্লজ্জ হতে আমার সমস্যা নেই, কিন্তু কি বলুন তো, যে নির্লজ্জ তাকে আমি ঠিক ভালোবাসতে পারি না। আর এমনটাও না যে আপনি ভালোবাসায় পড়ে তারপরে নির্লজ্জ হয়েছেন। আমি যেদিন থেকে আপনাকে দেখছি ঠিক সেই দিন থেকেই আপনাকে নির্লজ্জ হিসেবে জানি আমি। কথাটা বলে প্রভা পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইশরাক ওর হাত টেনে ধরল। ইশরাকের হাত থেকে প্রভা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো।
বলিষ্ঠ পুরুষালী দেহের শক্তির সাথে পেরে উঠল না। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রমাণ করে দিলেন তো আপনি নির্লজ্জ। হাত ছাড়ুন, না হলে কিন্তু আবার আমার হাতে চড় খাবেন আপনি। প্রভার হুমকি শুনে ইশরাক হাসল। ইশরাকের সেই হাসি দেখে প্রভার গা ঘিন ঘিন করে উঠল। ইশরাক প্রভার দিকে দু কদম এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি নির্লজ্জ, কিন্তু আমি ঠিক কতটা নির্লজ্জ তার আন্দাজ তোমার নেই। এই যে তুমি আমায় এত তেজ দেখাও না, এগুলো ভাঙতে আমার জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে। আমি যদি তোমাকে তুলে নিয়ে গিয়েও বিয়ে করি না, আমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। কিন্তু আমি তোমাকে আমার খারাপ রূপটা দেখাতে চাই না, তাই বলছি, আমাকে নিজের খারাপ রূপটা দেখাতে বাধ্য করো না সুন্দরী। সৌমি বোতলে পানি আনতে গিয়েছিল, এতক্ষণ সে এখানে উপস্থিত ছিল না। দূর থেকে ইশরাককে দেখেই ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করলো। তার উপর যখন দেখলো প্রভার হাতটা উৎসবের হাতের, ভয়টা তখন আরো বাড়লো। ছুটে এলো প্রভাকে সাহায্য করার জন্য। হাত ধরেছেন কেন ওর? ছেড়ে দিন ওকে। তৃতীয় কারো কণ্ঠস্বর পেয়ে দুজনে সেদিকে ফিরে তাকালো। সৌমিকে দেখতে পেয়ে প্রভা একটু সাহস পেল, সাথে স্বস্তিও। ইশরাক প্রভার হাত ছেড়ে দিল, সৌমিকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, আজ ছেড়ে দিলাম তার মানে কিন্তু এটা না যে আর কখনো ধরব না। আমার সুন্দরী শুধু আমার। সৌমি অনেক সাহস করে কম্পিত কণ্ঠে বলল, ওকে তো ভালোবেসে না আপনি, তাহলে বিয়ে করতে চাচ্ছেন কেন? কে বলল ভালোবাসি না? ভালোবাসি তো, ভীষণ ভালোবাসি, কিন্তু কথা সেটা না। আমি যখন ওকে চেয়েছি তখন ওকে নিজের করেই ছাড়ব। একবার যখন ওকে আমার মনে ধরেছে তখন ওকে আমারই হতে হবে। কথাটা বলে ইশরাক সেখান থেকে চলে গেল। ইশরাক চলে যেতেই সৌমি উৎকণ্ঠিত গলায় প্রভাকে বলল, তুই ঠিক আছিস তো প্রভা? প্রভা জড়ানো কণ্ঠে বলল, কেউ তো ঠিক থাকতে দেয় না। দেখ সৌমি, আমরা দুজন যত নিজের জীবনে ভালো থাকতে চাই, আমাদের জীবন ঠিক ততটাই ঝামেলার সৃষ্টি হয়। ইশাক প্রায় রোজই আমার সাথে এমন অশুভতম করে, দিন দুপুরে হুমকি দেয়, অথচ একটা মানুষও আমায় হেল্প করার জন্য এগিয়ে আসে না। আমি কারো কাছে অভিযোগ করে বলতেও পারি না যে অমুক আমার সাথে এমন আচরণ করেছে, তোমরা কিছু একটা করো। আমার জন্য কেউ ওকে হুমকিও দেয় না। ঠিক কতটা একা আমরা জীবনে, একবার ভাবতে পারছিস? জানি তোরে, কিন্তু কি আর করার বল। যেখানে আমাদের বাবা মাই আমাদেরকে একা ফেলে রেখে চলে গিয়েছেন, সেখানে অপরিচিত মানুষগুলোর সাথে আর কী বা সাহায্যের আশা করব? তোর তো তাও শুধু বাবা ছেড়ে চলে গিয়েছে। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে আজ তুই তার সাথে থাকতি। কিন্তু আমার কপালটার কথা একবার ভেবে দেখতো। জন্মের পর কয়েকটা বছর বাবা মার সাথে থেকেছে, কিন্তু তারা নিজেদের সাথে সারা জীবন আমাকে না রেখে একটা জায়গায় ছেড়ে গেল। একটু বুক কাঁপতো না ওদের? থাক, বাদ দিয়ে সেসব কথা। আমাদের কেউ নেই, আমরা নিজেরাই ভাঙবো, আবার নিজেরাই নিজেদেরকে গড়ে তুলবো। আর ঠিক এই কারণেই দেখ, আমরা প্রতিনিয়ত আরো বেশি মজবুত হতে পারছি। প্রভার কথায় সৌমি হাসল। প্রভা ওর কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা সেটা দেখল। না, জ্বর নেই এখন। আচ্ছা, সেদিন যারা তোকে ভয় দেখিয়েছিল তাদেরকে দেখেছিস? সৌমি আশেপাশে তাকিয়ে বলল, না, দেখিনি। ওই গন্ডাটাকে দেখতে পাচ্ছি না। সৌমির মুখ থেকে এমন সম্বোধন শুনে প্রভা মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, তোকে আমি বারণ করেছি না যে এই নামে ডাকবি না? তুই যদি অন্যদেরকে অপমান করিস তাহলে কি ওরাও তোকে অপমান করবে না? শুরুটা তো ওই করেছিল। মানলাম শুরুটা উনি করেছিলেন, তাই বলে কি তোকে সেটা চালিয়ে যেতে হবে? উনি বলতে থাকো, তুই তোর দিক থেকে থেমে যা। একসময় দেখবি বলতে বলতে উনি নিজেও থেমে যাবেন। সৌমি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু আদৌ কতক্ষণ মানবে সেটাই দেখার বিষয়। বেশ অনেকদিন পরে বন্ধুরা সবাই মিলে একসাথে বসে গান গাইলো। এক সময় প্রায় রোজই এই চায়ের দোকানটায় ওদের গানের আসর বসতো, কিন্তু বিগত কয়েক মাস ধরে নিয়মিত আর তেমনটা হয় না। মাঝে মাঝে গানের আসর বসে, তবে বেশিরভাগটাই এখন হয় আড্ডার আসর। গান গাওয়া শুরু করে উৎসব, তারপর ওর সাথে বাকি সবাই গলা মেলায়। তুমি কিন্তু অযথা এই গণিতের প্যাচে পড়ে জীবনটা নষ্ট করছো ভাইয়া। যে বিষয়টাতে কখনো তুমি মন স্থির করতে পারো না,
তা দিয়ে তুমি কখনো উন্নতি করতে পারবে না। এর থেকে যদি গান টান গাইতে, তাহলে এতদিনে বাংলাদেশের অরিজিৎ সিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তোমার। তিশানের কথা শুনে উৎসব তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, স্বপ্ন তো আমার নিজেরও সেটাই ছিল ভাই, কিন্তু নিজের বাবা মাই যখন স্বপ্ন ভাঙার পেছনে কারিগর হয়ে ওঠে না, তখন একসময় নিজের স্বপ্নটা নিজেকেই ভাঙতে হয়। নির্ভীক মৃদু গম্ভীর কণ্ঠে বলল, 1000 বার করে তোকে বলেছিলাম নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু করিস না। এখন কি তুই শুনিস তোর বাবা মার কথা? তাহলে নিজের স্বপ্ন ভাঙার এই কথাটা কেন শুনতে গেলি? খুব কষ্টে রে ভাই, এই কথাটা মনে হলেই খুব কষ্ট লাগে যে আমার বাবা মা আমায় বোঝে না, আমায় ভালোবাসে না। ওরা ওরা দুজন সবসময় নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। আমার আমার ভালো লাগা খারাপ লাগা এগুলোর কোনো মূল্যই নেই ওদের কাছে। সেজন্য তো তোকে নিজেকে মূল্য দিতে হবে। যখন বুঝবি যে জীবনের যত্ন নেয়ার মতন কেউ নেই, তখন নিজেকে নিজের যত্ন নিতে হয়। জীবনে ঠকেই শিখতে হয় উৎসব। আমার জীবন দেখ, কেউ নেই। তিশান ভাইকে দেখ, ওনার পরিবার আছে, কিন্তু তাও কোথাও গিয়ে কেউ ওনার যত্ন নেয় না। নির্ভয়কে দেখ, ওরও কিন্তু খুব সুন্দর একটা পরিবার আছে, কিন্তু তাও সেখানে ওর মূল্যের খুব অভাব। আমরা 3 জনে কিন্তু আর কারো কাছ থেকে কোনো কিছু আশা রাখি না। আমরা বুঝতে পেরেছি যে আমাদের ভালো থাকার দায়িত্ব আমাদের নিজেরই নিতে হবে। তোকেও ঠিক এটাই করতে হবে, বুঝতে পেরেছিস? হ হ, বুঝছি। ভালো লাগে না আমার। তোকে কিছু একটা বললেই তুই শুরু করে দিস আধ ঘন্টা ধরে জ্ঞান দেওয়া। তুই জানিস আমার মাথার মধ্যে এত কিছু যায় না। নির্ভীক কারো কণ্ঠ শুনে সবার মনোযোগ সেদিকে গেল, যদিও তাকিয়েছে শুধু নির্ভীকই। কেননা প্রভা নির্ভীকের সামনে দাঁড়িয়ে আছে, আর প্রভা ঠিক সামনে পিছনের দিকে পিঠ দিয়ে বসে আছে বাকিরা সবাই। ফলস্বরূপ প্রভা নির্ভীককে দেখতে পেল, কিন্তু এখানে বাকি আরও যে কয়েকটা মুখ ওর পরিচিত সেটা খেয়াল করলো না। কিন্তু প্রভার সেই কণ্ঠটা উৎসব আর তিশানের বেশ পরিচিত লাগলো। প্রভাকে দেখতে পেয়ে নির্ভীক বেঞ্চ থেকে উঠে ওদের দিকে এগিয়ে গেল। সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য। ইনি কে? প্রভা মৃদু হেসে বলল, আসলে আপনাদের কাছেই আসছিলাম, কিন্তু একটু ঝামেলার জন্য দেরি হয়ে গেল। আরও সৌমি আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুজন একসাথেই থাকি। ও আচ্ছা, তা এখন একদম পরিপূর্ণভাবে বিশ্বাস হয়েছে তো যে আমি এই নির্ভীক? বিশ্বাস না হলেও সমস্যা নেই, আমার সাথে বাকিরা সবাই আছে, আসুন পরিচয় করিয়ে দিই। প্রভা বাকিদের দিকে তাকাতেই দেখলো দুজোড়া বিস্ময় ভরা দৃষ্টি ওদের দিকে তাকিয়ে আছে, এবং দুজনকেই প্রভা চেনে। সৌমি যদিও বা শুধুমাত্র তিশানকে চেনে, উৎসবের সাথে ওর কোনো পরিচয় নেই। এদিকে ওদেরকে একে অপরের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ভীক আর নির্ভয় দুজনেই একটু অবাক হলো। এভাবে তাকিয়ে থাকার কারণটা ঠিক বুঝতে পারলো না। বকুল প্রভা আর সৌমিকে আগে থেকেই চেনে, তাই সে অবাক হলো না, কেননা নির্ভীকদের পরিচয়টা বকুলই ওদেরকে দিয়েছিল। কিন্তু এখন এভাবে একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকার মানেটা তারও ঠিক বোধগম্য হচ্ছে না। নাক মুখ কুঁচকে একটু মেয়েলি ভাব নিয়ে বলল, ও হরি, এমন ভাবে এক একজন তাকিয়ে আছে যেন মনে হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে, শুধু মন্ত্র পড়া বাকি। উৎসব বকুলের পিঠে হালকা করে একটা চাপড় দিয়ে বলল, হরি, তুমি থামো। আরে মাস্টারনি, আপনি এখানে কি করছেন? আমাদেরকে পড়াতে এসেছেন নাকি? প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, তার আগে বলুন আপনি এখানে কি করছেন? এটা তো আমার বাপের সম্পত্তি। না মানে আসলে সরকারি সম্পত্তি, কিন্তু আমরা ব্যবহার করি এমনভাবে যেন নিজের বাপের সম্পত্তি। দিনের বেশিরভাগটা সময় নিজের এই বাপের সম্পত্তি দেখাশোনা করেই কাটাই। এদিকে সৌমি বেশ অনেকক্ষণ থেকে তিশানকে মনে করার চেষ্টা করছে, কিন্তু ঠিক মনে করে উঠতে পারছে না। তার স্মৃতিশক্তির একটু সমস্যা আছে, খুব তাড়াতাড়ি পুরনো কথা ভুলে যায়। অনেক চেষ্টার পর যখন মনে পড়ল, তখন উচ্ছ্বাসিত কণ্ঠে তিশানকে উদ্দেশ্য করে বলল, আরে আপনি সেই ছিনতাইকারীটা না? হ্যাঁ, আপনি তো সেই ছিনতাইকারীটাই। সৌমির এমন কথা শুনে সবাই একযোগে ওর দিকে তাকালো। কেউ ঠিক বুঝতে পারলো না যে তিশান কবে থেকে ছিনতাই করা শুরু করলো। তিশান কপালে হাত ঠেকিয়ে অসহায় কণ্ঠে বলল, আমি ছিনতাইকারী না রে কোকড়া চুল।
আমি ছিনতাইকারীকে ধরেছিলাম। জনসম্মুখে এমন কথা বললে গণপিটুনি খাওয়া থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। নিজের ভুলটা বুঝতে পেরে সৌমি অপরাধী কণ্ঠে বলল, সরি, আসলে এক্সাইটমেন্টটা বলে ফেলছে। কিন্তু আপনি এখানে কি করছেন? ওই যে একটু আগে উৎসব বললো না, এটা আমার বাপের সম্পত্তি, বাকিদের মতন আমি ওই বাপের সম্পত্তি দেখাশোনা করে দিনের বেশিরভাগ সময় কাটাই। তার আগে বলো, তোমরা দুই আজব জিনিস এখানে কি করছো? সৌমি কিছু উত্তর দেবে তার আগেই নির্ভীক বলে উঠল, এই তো দেখছি তোমরা সবাই সবাইকে আগে থেকেই চেনো। শুধু আমরা যে একে অপরের সাথে সম্পর্কিত এটা কেউ জানতো না। নির্ভীকের কথার প্রেক্ষিতে প্রভা ইশারায় নির্ভরকে দেখিয়ে বলে উঠল, সবাইকে চিনলেও ওনাকে চিনি না, শুধু ওনার সাথেই পরিচয় হওয়াটা বাকি আছে। প্রভার কথা শুনে উৎসব নির্ভয়ের কাঁধের উপর হাত রেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, মাস্টারনি, এ হচ্ছে আমাদের টুনির বাপ। যদিও এখনো আমরা টুনির মা আর টুনিকে খুঁজে পাইনি। আর ওই যে তোমার পাশে একটা বনি দাঁড়িয়ে আছে না, ওর ভাষায় গন্ডার শাহরিয়ার, মানে নির্ভয় শাহরিয়ার। তিশানকে দেখার আনন্দে এতক্ষণে সৌমি উৎসবকে খেয়ালি করেনি না নির্ভয়কে, কিন্তু উৎসবের কথা শুনে এতক্ষণে তার সবটা মনে পড়ল। উৎসবের সেদিনের বলা পাচারের কথাগুলো মনে হতেই ভয়ে গুটিসুটি হয়ে গেল। বরাবর সে ভয় পেলে যা করে এখনও ঠিক তাই করলো। চুপচাপ প্রভার পেছনে গিয়ে দাঁড়ালো। এদিকে নির্ভয় নামটা শুনতে প্রভা চিনতে পেরেছে যে এদের কথাই সৌমি ওকে বলেছিল। তার মানে পাচার করে দেওয়ার ভয়টা যে দেখিয়েছিল সেও নিশ্চয়ই এদের মধ্যে থেকেই কেউ একটা হবে। প্রভা প্রশ্নাত্মক গলায় বলল, ওকে পাচার করে দেওয়ার ভয় কে দেখিয়েছেন? উৎসব গর্বের সাথেই বলে উঠল, আমি দেখিয়েছি। নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, তাই না? এই যে পিপিলিকা, আর এমন করলে কিন্তু সত্যি পাচার করে দেব। প্লিজ চুপ করুন, কেন দেখিয়েছেন ওকে ভয়টা? আরে মাস্টারনি, আপনি সত্যি ভেবে নিয়েছেন নাকি? আমি তো মজা করেছিলাম। প্রভার আগে নির্ভীক বলে উঠল, আসলে ওরা মজা করেছিল, নির্ভয়ের সাথে একটু ঝামেলা হয়েছিল তো তাই আর কি। আপনি রাগ করবেন না, আমি ক্ষমা চাইছি ওদের হয়ে। আমি রাগ করিনি, আসলে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতেও পারছি না। প্রভা সৌমিকে বলল, তোর একটা টিউশনে যাওয়ার কথা ছিল সৌমি, তুই যা, দেরি হয়ে যাবে। সেটা এখন 1 ঘন্টার মতো সময় হাতে আছে। তুই একা একা কি করবি? ওনাদের সাথে ইশরাকের ব্যাপারে কথা বলবো, তুই যা, যেতে যেতে সময় হয়ে যাবে। একটু তাড়াতাড়ি গেলে বরং ভালো, তাই না? সৌমিকে বুঝিয়ে প্রভা ওকে পাঠিয়ে দিল। সৌমি চলে যেতেই বকুল উৎসবকে উদ্দেশ্য করে মৃদু রাগী কণ্ঠে বলল, তোমার কি বুদ্ধি শুদ্ধি কখনো হবে না হরি? ওমা, আমি আবার কি করলাম বকুল ফুল? এই যে এ তো পাচার করে দেব, পাচার করে দেবে বলে চিল্লাচ্ছ, তা পাচার করবেটাকে কোথায় শুনি? শুধু শুধু ওই মেয়েটাকে ভয় দেখাও কেন? আরে বকুল ফুল, পাচার করার জন্য অনেক জায়গা আছে। তুমি একবার বলো না তুমি কি পাচার হতে চাও, তোমাকে সহ পার্সেল পাঠিয়ে দেব। ধুর বাবা, তোমার সাথে কথা বলে শান্তি নেই। তোমার থেকে নিভিক অনেক ভালো, ও আমাকে একটুও বিরক্ত করে না। সবাই থাকো, আমি উঠছি। বকুল সেখান থেকে চলে যেতে নির্ভীক প্রভাকে বলল, এখন বলুন কি বলতে চাইছিলেন? আসলে আপনাদের একটা এই মজাটা সমীর উপর খুব খারাপ প্রভাব ফেলেছিল। ওর জন্য এটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল, ভীষণ ভয় পেয়েছিল। সেদিন রাতে গিয়ে প্রচণ্ড জ্বর এসেছিল ওর, আজ সকালেও ছিল, একটু আগে কমেছে। এই কথা মনে করে ওর একবার প্যানিক অ্যাটাকও এসেছিল। প্রভার কথাগুলো উৎসবে ঠিক বিশ্বাস হলো না। উৎসবের এই কথাগুলো যে ফাঁকা হুমকি ছিল সেটা যে কারোরই বোঝার কথা। সেখানে সৌমির উপরে এতটাই বেশি প্রভাব পড়ে গেল, এটা ভাবতে উৎসব নারাজ। এই যে মাস্টারনি, বোকা, অন্য কাউকে গিয়ে বানাবেন, আমার সাথে এসব চালাকি চলবে না। এই কথায় অ্যাটাক ফ্যাটাক এত কিছু হয়ে গেল, অল্পের জন্য তো আমার উপর মার্ডারের কেস দিলেন না আপনি, নাকি আবার আমার মায়ের প্রতিশোধ নিতে এসেছেন? উৎসবের কথাই প্রভা একটু বিরক্তই হলো। মানুষটার কথাবার্তা যে একটু খাপছাড়া টাইপের সেটা আগেই বুঝতে পেরেছিল, কিন্তু তাই বলে কারো অসুস্থতার কথা নিয়েও মিথ্যে বলবে? প্রভা শান্ত কণ্ঠে বলল, আমাদের জীবন সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না।
আমাদের বর্তমান কেমন, অতীত কেমন ছিল সেসব সম্পর্কেও কিছুই জানেন না। জানলে বুঝতেন সমীর অসুস্থতার কারণ। নির্ভয় কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি কারণ বলা যাবে কি আমাদের? সবাই একই প্রশ্ন করলো প্রভাকে। বলতে চাইছিল না প্রভা, কিন্তু কারণ না বললে হয়তো ওনারা বিশ্বাস করবেন না, আর পরবর্তীতে হয়তো আবারও সমীকে এই নিয়ে ভয় দেখাবে। একটা লম্বা শ্বাস টেনে প্রভা বলা শুরু করলো, আমরা দুজনেই ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। প্রভা কথাটা বলার সাথে সাথে 3 জোড়া বিস্ফোরিত দৃষ্টি ওর উপর পড়ল। তিশান অবাক হলো না, কেননা সে আগেই জানতো এই বিষয়টা। আমি যদিও বা একদম ছোট থেকেই, মানে আমার জন্মের পরেই আমার মা মারা যায়। হসপিটাল থেকেই আমি সোজা অনাথ আশ্রমে আসি, কিন্তু সৌমি এসেছিল অনেক পরে, যখন ওর বয়স 5 কি 6 বছর। তখন ওর বাবা মা ওকে একটা জায়গায় ছেড়ে গিয়েছিল। আর্থিক সংকটের কারণে ওনারা হয়তো এই কাজটা করেছিল। সেখান থেকে ও একটা পাচার চক্রের কবলে পড়ে যায়। ওই চক্রটা নাকি ছোট বাচ্চাদের পাচার করতো। তারপর সেখান থেকে পুলিশ ওকে উদ্ধার করে। তারপর সমী সহ আরো বেশ কয়েকজনকে আমার ওই আশ্রমে নিয়ে আসা হয়। ওর বাবা মার খোঁজ আর পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকেই সমীর একটা ভয়। আপনারা এই মজাটা করার পর ওর মাঝে এই একটা আতঙ্ক কাজ করছিল। আশা করছি এবার ওর অসুস্থতার কারণটা বুঝতে পেরেছেন। প্রভার থেকে কথাগুলো শুনে সবার মুখ বিস্ময়ে হাওয়া হয়ে গেল। মনে হচ্ছে যেন কোনো গল্প শুনলো তারা। এবার তো তিশানও অবাক হয়েছে, কিন্তু বিষয় থেকেও বেশি সবার অপরাধবোধ কাজ করেছে। না জেনে মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। উৎসব অপরাধী কণ্ঠে বলল, সরি মাস্টারনি, আসলে আমরা কেউই জানতাম না। ইটস ওকে, আপনারা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আর অনুরোধ রইল, পরবর্তীতে প্লিজ ওকে ভয় দেখাবেন না। ওর মনটা খুব নরম, ও খুব ভীত একটা মেয়ে। পাশ থেকে নির্ভয় বলে উঠল, প্রমিস করছি আর কখনো ভয় দেখাবো না। নির্ভীক প্রভাকে উদ্দেশ্য করে বলল, ওনার কথা তো বললেন ভীতু, আপনি কি তবে খুব সাহসী? সব তো ওনার জীবনের কষ্টের কথাই বললেন, আপনার কষ্টের কথা তো বললেন না। প্রভা স্মিত হেসে বলল, সাহসী কিনা জানি না, তবে হ্যাঁ, ওকে আগলে রাখার জন্য আমার সাহস দেখাতে হয়। আমরা তো আর কারো কাছে গিয়ে অভিযোগ করতে পারি না, আমাদের হয়ে কেউ লড়াই করে না। প্রভার কথার প্রেক্ষিতে নির্ভীক কিছু বলল না, কেউ কিছু বলতে পারল না। হুট করে নির্ভীকের কেন যেন মনে হলো মেয়েটার কষ্টটা সে কমাতে চায়। এই যে প্রভা আফসোস করে বলল ওর তো অভিযোগ করার মতন কেউ নেই। নির্ভীকের কেন যেন খুব ইচ্ছে করছে প্রভার জীবনে নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করতে যেন ওই মেয়েটা ওর কাছে অভিযোগ করতে পারে। নির্ভীক ওর হয়ে লড়াই করতে চায় বাকি সবার সাথে। কেমন যেন এক মায়া চলে এলো মেয়েটার উপর। হ্যাঁ, শুধুই মায়া। কি রে বলদা, গ্রীষ্মকালেও তোর মনে নাকি বসন্তের ফুল ফুটেছে? কাউয়ার বদলে কোকিল কাকা করছে। ও সরি, কোকিল তো কাকা করে না। উৎসবের এমন ঠেস মারা কথা শুনেও ইশরাক একটুও রাগলো না। সবসময় কি আর মাথা গরম করলে চলে নাকি? হাতে যেহেতু ক্ষমতা নেই, তাই বিপরীত পাশের মানুষটার ক্ষমতা বুঝে তো একটু চলতে হয়। আমার কথা বাদ দাও, তুমি বরং তোমাদের খবর বলো। তা সবাই কি এখনো চায়ের দোকানে আড্ডা দাও, নাকি কাজের কাজ কিছু করো? ইশরাকের কথা শুনে পাশ থেকে নির্ভীক বলে উঠল, আড্ডা দেই বা যাই করি, অন্তত তোর মতো অন্যদের বাঁচা তো মুশকিল করে তুলি না। সমস্যা কি তোর? আমি তোমাদেরকে সম্মান দিয়ে তুমি বলে সম্বোধন করছি, আর তোমরা দেখি সিনিয়রকে তুই বলে অপমান করছো। সিনিয়র জন্যই যে সে সম্মানের যোগ্য হবে তা তো নয়, আর আমরা তাকে সম্মান করি যে সম্মানের যোগ্য। তাহলে আমিও তোমাদের সম্মান করতে পারলাম না। তো এখন বল, আমার জীবনে বসন্ত এলো না বর্ষা এলো, কোকিল ডাকলো না কাক ডাকলো, তাতে তোদের এত চুলকাচ্ছে কেন? বেশি চুলকানি হলে ডাক্তার দেখা আর মলম কিনে সেখানে লাগা। অবশ্য ডাক্তার দেখানোর জন্য আর মলম লাগানোর টাকা তো মনে হয় না তোদের পকেটে আছে। ফাঁকা পকেট তো। একদম ঠিক বলেছিস বলদা। আসলে কি বলতো, গরমে তো তাই একটু চুলকানি বেশি হচ্ছে। তা বলছি, মানুষের আগে পিছিয়ে বাঁশ দিয়ে তো ভালোই টাকা কামিয়েছিস, একটু মলম কিনে দিবি আমাদের? উৎসবের বলা প্রত্যেকটা কথাতেই ইশরাক ভরকাছে। এই ছেলেটাকে ইশরাক কোনো মতেই সহ্য করতে পারে না। নির্ভীক তাও সোজাসুজি কথা বলে, অপমানটাও সোজাসুজি সহজ সাবলীল ভাষাতেই করে, কিন্তু এই ছেলের আচরণ বরাবরই অন্য ধাঁচের।
সেও ঠিকই অপমান করে, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেটা ইশরাকের সহ্য হয় না। দাঁত কিরমির করে উৎসবকে বলল, আমার ধৈর্যের সীমা ছাড়াস না। হাতে এখন ক্ষমতা নেই জন্য ভাবিস না যে কখনো এই ক্ষমতা আসবে না। তখন কিন্তু তোদের সব কটাকে কেটে রেখে দেব। এমন অবস্থা করব না তোদের লাশ রাস্তার কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে। উৎসব ভয়ার্ত কণ্ঠে নির্ভীককে বলল, এ ভাই, শুনছিস কি বলছে ইশরাক? আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে নির্ভীক। আমার কিন্তু ভীষণ ভয় করছে। দেখ, আমার হাত পা কাঁপছে। আমি এখন মাথা ঘুরে পড়ে যাব। না না, বলদার সাথে আর লাগা যাবে না। কথাটা বলে দুজনে একযোগে হেসে উঠল। উৎসব যদিও শব্দ করে হাসলো, কিন্তু নির্ভীক নিঃশব্দে হাসলো। নির্ভীক মুচকি হাসতেই বেশি ভালোবাসে। এদিকে ওদের দুজনকে এভাবে হাসতে দেখে ইশরাক ভ্রু কুচকালো। এদিকে এক পর্যায়ে গিয়ে উৎসব নিজের হাসি থামিয়ে ইশরাককে ঝাড়ি মেরে বলল, এই থাম তো। তুই যে কত বাল ছিঁড়তে পারবা সেটা আমাদের জানা আছে। তোমার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তোমার বাপের ক্ষমতার আসার অপেক্ষা করা লাগতো না। কবে তোমার বাবা আসবে ক্ষমতায়, কবে তুমি আমাদেরকে ছিড়বা সে ভয়ে এখনই মুখে কষ্টিপ লাগাইয়া থাকবো নাকি? আর তুই ভাবিস, আচ্ছা, আর তুই ভাবিস কি রে, তুই আমাদেরকে ছিড়বি আর আমরা চুপচাপ তোকে আমাদেরকে ছিঁড়তে দেব? বিশ্বাস কর, যদি কোনোদিন সুযোগ পাই তোরে এমনভাবে ছিড়ব যে তুই এমনিতেই মরতে চাইবি। ইশরাক শীতল দৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর সেই শীতল দৃষ্টির মাঝেও যেন সীমাহীন ক্রোধ ঝরছে। গম্ভীর কণ্ঠে বলল, কে কখন কার কাছে নিজের মৃত্যু ভিক্ষে চাইবে সেটা কে জানে বল? কার কখন কিভাবে মৃত্যু আসে সেটাও তো আমরা বলতে পারি না। এই যে তোরা আমার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলছিস, এমনটাও তো হতে পারে যে কাল সকালের খবরে হয়তো দেখা গেল তোদের দুজনের সেই গলাটাই আর থাকলো না। হতেও তো পারে এমনটা, তাই না? ইশরাকের হুমকির প্রেক্ষিতে নির্ভীক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, যাদের মৃত্যুতে ভয় নেই তাদের মারার হুমকি দিয়ে লাভ নেই। মৃত্যুতে কাদের ভয় থাকে জানিস? যাদের কাছে বেঁচে থাকার হাজারটা কারণ থাকে, যাদের এই দুনিয়ায় দুনিয়ার মানুষজনের উপর মায়া জমে থাকে। কিন্তু আমাদের সেসব কিছুই নেই। আমাদের কারোর কোনো পিছু টান নেই। এই দুনিয়ায় না থাকলেও কেউ কাঁদবে না আমাদের জন্য। আর আমাদেরকে মারার ভয় দেখাস না। তোর অনেক পিছু টান আছে, তুই বরং নিজের চিন্তা কর। তাহলে বরং যাদেরকে মারলে তোরা কষ্ট পাবি তাদেরকেই মারব। না চাইতেও কিন্তু আজকে নিজেদের দুর্বলতার কথাটা আমার সামনে স্বীকার করে ফেললি তুই নির্ভীক। যাক, সেসব কথা থাক। এখন বল তো, এই সকাল সকাল কালো বিড়ালের মতন আমার রাস্তা কাটলি কেন? অনুপ্রভাকে বিরক্ত করছিস কেন? নির্ভীকের মুখ থেকে এই নামটা শুনতে ইশরাক চমকে উঠল। নির্ভীকরা যে প্রভাকে নিয়ে ওর সাথে কথা বলতে এসেছে সেটা এতক্ষণে আন্দাজ করতে পারেনি। তোরা ওকে চিনলি কি করে? উৎসব বিরক্তি ভরা কণ্ঠে বলল, তুই যদি এসব বান্দরের মতন লাফাস তাহলে তোকে আটকানোর জন্য তো চিড়িয়াখানা থেকে লোকজনকে ডাকতেই হবে, তাই না? এখন এই চ্যাটের আজগুবি কথাবার্তা বলে আমাদের সময় নষ্ট করিস না। যা যা প্রশ্ন করছে উত্তর দিয়ে দে। ও তোদেরকে এই কথা বলেছে? ইশরাকের প্রশ্নের প্রেক্ষিতে নির্ভীক মৃদু রাগী কণ্ঠে বলল, কে বলেছে সেটা তোর না জানলেও চলবে। তুই আগে বল, ওর পেছনে পড়ে আছিস কেন? বাংলা কথা কি তোর মাথায় যায় না? যখন বলেছে যে ওর জীবনে তোর জায়গা নেই, তোকে পছন্দ করে না, তারপরেও কেন কুকুরের মতো ঘুরছিস ওর পেছনে? সেই কৈফিয়ত তোদের মতন চুনোপুটিকে দিতে হবে নাকি? চোখের সামনে থেকে সর। মাথা এখন গরম হয়ে আছে। কি ঠান্ডা করার ব্যবস্থা আমাদের কাছে আছে। ওকে বিরক্ত করা ছেড়ে দিবি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। করবি শালা, তোদের ক্ষমতা কি রে? তোরা দুটো কিন্তু আমাকে এখনো ভালো করে চিনিস না। তিশান শিকদারকে গিয়ে জিজ্ঞেস করিস, ও বলে দিতে পারবে যে খান ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জানি, আমি জানোয়ার, তাই বলছি আমার সাথে খেলতে আসিস না। আমার শিকার আমার মুখ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে সেটা কিন্তু আমি হতে দেব না। যে কেড়ে নিতে আসবে সেও আমার শিকার হয়ে যাবে। ফ্ল্যাটের দরজা খুলতেই নির্ভয় প্রেরণার মুখোমুখি হলো। দুজনকে দেখে দুজনেরই মুখ ফুটে উঠল এক চিলতে হাসি। আপনি হঠাৎ আমার ফ্ল্যাটে যে?
আসলে বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই নাবিলার সাথে একটু গল্প করতে এসেছিলাম। আমি অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টার মতো হতে চললো। আর একটু থাকুন। প্রেরণা স্মিত হেসে বলল, আর থাকতে পারবো না, অনেকক্ষণ এসেছি। এখন ভাইয়া বাবা চলে আসবে, আমাকে বাড়িতে না পেলে দুশ্চিন্তা করবে। নির্ভয় ভ্রু কুঁচকে বলল, দুশ্চিন্তা করার কি আছে? আপনি কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবেন? না আসলে তেমনটা না, কিন্তু আমাকে না তাও যেতেই হবে। নির্ভয় একটা হতাশার শ্বাস ফেলল। বুঝলো যে পরিবারের বাধ্য মেয়েকে দিয়ে সে নিজের ইচ্ছেতে কিছু করাতে পারবে না। যে মেয়েটা ভার্সিটিতে পড়ে অথচ আজ অবধি নিজের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে না, তাকে এসব কথা বলাই হয়তো বৃথা। অবশ্য প্রেরণা চাইলেও কেউ নিতে দেয় না, কেননা ওর পুরো জীবনটা নিয়ন্ত্রণ করে ওর বাবা আর ভাই। কখন কোথায় যাবে, কি খাবে, কি পড়বে, কার সাথে বন্ধুত্ব রাখবে, কি রাখবে না, সবটাই ওনারা দুজনে দেখেন। বেশ, তবে যান, সময় করে অন্য কোনো দিন আসবেন। আমি তো প্রায় আসি, আজকেও 2 ঘন্টার মতো থাকার কারণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। না হলে আরও একটু আগে বাড়ি ফিরে যেতাম, কিন্তু আপনার তো বাড়ি ফেরার সময় হচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে চলে যাচ্ছিলাম। প্রেরণা ওর জন্য অপেক্ষা করছিল, এই কথাটা যেন নির্ভয় ঠিক বিশ্বাস হলো না। বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন সত্যি? হ্যাঁ, আমি যেদিনই আপনাদের ফ্ল্যাটে আসি সেদিনই আপনার জন্য অপেক্ষা করি, কিন্তু একদিনও আপনি সময় মতো আসেন না। তো আমাকে একটা ফোন করবেন, ফোন করে আসতে বলবেন, নাকি আবার আমাকে ফোন করার জন্য আপনার বাবার ভাইয়ের থেকে অনুমতি নিতে হবে? না তেমনটা না, আমারই ফোন করে আপনাকে ডাকতে একটু অস্বস্তি হয়। আপনি নিশ্চয়ই জরুরি কোনো কাজে থাকেন, সেখানে আমি ফোন দিলে যদি বিরক্ত হন সেই ভয়ে আর দিতে পারি না। আরে রাখুন তো আপনার জরুরি কাজ, বেকার মানুষের আবার কিসের জরুরি কাজ? আপনার যখন ইচ্ছে করবে তখনই আমায় ফোন দেবেন। বিশ্বাস করে একবার আসতে বলে দেখবেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখি কিনা। যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আপনার এক ডাকে আমি সাড়া দেব। আর যদি তখন আপনার বন্ধুদের সাথে থাকেন, যদি ওরা আপনাকে আসতে না দেয়, তাহলে কার কথা রাখবেন? নির্ভয় ভ্রু চেয়ে সন্দেহী গলায় প্রশ্ন করল, আমার জীবনে গুরুত্বের তালিকায় সবার উপরে থাকতে চাইছেন নাকি? তা বেশ ভালো কথা, আপনাদের ইচ্ছেটা মন্দ না। নির্ভয়ের এমন প্রশ্নে প্রেরণা থতমত খেয়ে গেল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি সেটা কখন বললাম? আমি তো বলতে চাইছিলাম যে এখানে কি করছিস? হুট করে প্রয়াসের কণ্ঠটা কানে যেতেই কেঁপে উঠল প্রেরণা। সিঁড়ির দিকে তাকাতেই দেখল প্রয়াস রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মৃদু কাপা কণ্ঠে বলল, আসলে ভাইয়া বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই নাবিলার সাথে গল্প করতে এসেছিলাম একটু। প্রয়াস ওদের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে প্রেরণাকে বলল, নাবিলার সাথে গল্প করতে এসেছিলি? তো ও কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না কোথাও। আমি তো অন্য কারোর সাথে গল্প করতে দেখছি তোকে। শেষের কথাটা প্রয়াস নির্ভয়ের দিকে তাকিয়ে বলল। নির্ভয় প্রয়াসের খাঁচানো কথাটা বেশ ভালোই ধরতে পারলো। হালকা হেসে প্রয়াসকে বলল, নাবিলের সাথে গল্প করতে এসেছিলেন জন্য যে আর কারোর সাথে কথা বলতে পারবেন না, এমন তো কোনো বিষয় নেই, তাই না? অবশ্য যদি আপনি নতুন করে কোনো নিয়ম বানিয়ে থাকেন তাহলে সেটা আমার জানা নেই। প্রয়াস মৃদু রাগী কণ্ঠে নির্ভয়কে বলল, নিয়ম সম্পর্কে জেনেও তুমি কিই বা করবে? নিজের পুরো জীবনটাই তো বিনিময়ে চালাও। প্রেরণা বুঝতে পারলো যে একটা ঝামেলা তৈরি হতে চলেছে, তাই সে আগে ভাগে সাবধান হয়ে গেল। প্রয়াসকে বুঝিয়ে বলল, আসলে ভাইয়া নাবিলার সাথে গল্প করে যাওয়ার সময় দরজায় নির্ভয়ের সাথে দেখা হয়ে গেল, তাই ওনার সাথে টুকটাক কথাবার্তা বলছিলাম, এছাড়া আর কিছু না। না হলে আমি নাবিলার সাথে গল্প করতে এসেছিলাম, উনি তো এইমাত্র বাড়িতে ফিরলেন। সবার সাথে মিশতে তোকে আমি বারণ করছি না। আর বাড়িতে কি তোর ভাবি নেই?
তহমিনার সাথে গল্প করবি? অন্য জায়গায় আশা লাগে কেন? শেষের কথাটা প্রয়াস বেশ ধমক দিয়েই বলে উঠল প্রেরণাকে। প্রেরণা মেঝের দিকে দৃষ্টি তাক করলো, অপরাধী কণ্ঠে বলল, আম সরি ভাইয়া, আসলে ভাবি ঘুমাচ্ছিল। তো তোর ফোন নেই, বাড়িতে টিভি নেই, আর পড়াশোনা কি করবে? সামনে পরীক্ষা, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প করতে অন্যদের বাড়ি ঘুরে বেড়াচ্ছিস? তোকে আমি বলিস না পরীক্ষার আগে কারোর সাথে বেশি মেলামেশা না করবি না, বেশি বিষয় নিয়ে ভাববি না, তাহলে সেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবি না। তুই তো যার তার সাথে গল্প করা শুরু করে দিয়েছিস। কাকে নিজের কতটুকু সময় দেওয়া যায় সেটা বুঝিস না তুই। ভাইয়া, আমি তো এমনি কথা বলছিলাম, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? আর আমি ওনার সাথে কথা বলেছিলাম আর কি, আমি বলতে চেয়েছিলাম, এই জন্য উনিও বলেছিলেন। এবার থেকে আর বলবি না। গমগমে কণ্ঠে প্রয়াস প্রেরণাকে কথাটা বলল। নির্ভয় ব্যঙ্গাত্মক গলায় প্রয়াসকে বলল, পানিকে একটা বাটিতে কিংবা বোতলে ভরে দেখবেন, সে পানিটা ঠিকঠাক তার ভেতরেই থাকবে। কিন্তু যখনই আপনি সেটাকে নিজের হাতে নিয়ে মুঠো বন্দি করতে চাইবেন, আঙুলের ফাঁক দিয়ে পুরো পানিটাই বেরিয়ে যাবে। আমার কথাটার আসল উদ্দেশ্য কী ছিল জানেন? যতক্ষণ আপনি পানিটাকে মুক্তভাবে একটা নির্দিষ্ট জায়গায় ওর মতন থাকতে দিয়েছিলেন, ততক্ষণ কিন্তু ঠিক হয়েছিল। তখনও কিন্তু ওই পানির উপর আপনারই মালিকানা ছিল। কিন্তু যেই না আপনি বেশি অধিকারবোধ ফলাতে চেয়ে একদম নিজের মুঠেই মাঝে বন্দি করতে গেলেন, হোমনে হারিয়ে ফেললেন। আমি কিন্তু আপনাকে অন্য কিছু বোঝাতে চাইনি, একটা সাধারণ কথা বললাম। আর আপনি তো আবার অতিরিক্ত বুদ্ধিমান, এত বড় চাকরি করেন, পড়াশোনায় ভালো ছিলেন নিশ্চয়ই, আমার কথাটা বুঝেই গেছেন। কথাটা বলে নির্ভয় বাড়ির ভেতর চলে গেল। প্রয়াস প্রেরণার হাত ধরে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। প্রবীর শিকদার প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন। আসার পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন। তার স্ত্রী কোনো মতে আটকে রেখেছেন তাকে। এমন সময় দরজা দিয়ে ছেলেকে নিজের প্রাণপ্রিয় মেয়েকে এভাবে হাত ধরে টেনে আনতে দেখে তার ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো। তার উপর যখন দেখলেন তার মেয়ের চোখে জল, তার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তড়িঘড়ি করে তিনি এগিয়ে গেলেন প্রয়াসের হাত থেকে দ্রুত প্রেরণার হাতটা ছাড়িয়ে নিয়ে একটা ধমক দিয়ে বলে উঠল, এসব কোন ধরনের আচরণ প্রয়াস? ওর হাতটা এত জোরে ধরেছ কেন? লাগছে তোর? আমার তো আজকাল তোমার আদরের মেয়ের আচরণ ঠিক লাগছে না বাবা। ওর হাতটা ঠিক এভাবেই শক্ত করে ধরতে হবে, না হলে বেরিয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? কি করেছে আমার মামুনি? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো। প্রবীর শিকদার মেয়ের দিকে তাকালেন, দু হাতের আজলায় মেয়ের কান্নারত মুখটা নিয়ে আদুরে গলায় বললেন, কি হয়েছে মামুনি? আমায় বলো তো, তোমার ভাইয়া এত রাগ করেছে কেন? বাবার এমন আদুরে কণ্ঠ পেয়ে প্রেরণার কান্না তো পারল। শব্দ করে কেঁদে উঠে অভিযোগের কণ্ঠে বলল, আমি কিছু করিনি, আমি তো গিয়েছিলাম নাবিলার সাথে গল্প করতে। আসার সময় ওদের বাড়ির সামনে নির্ভয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে একটু টুকটাক কথা বলছিলাম। এর মাঝে ভাইয়া এসে ওনার সাথে কথা বলতে দেখে রাগারাগি করে। বিশ্বাস করো বাবা, আমি আর কিছু করিনি। প্রবীর শিকদার মেয়ের চোখের জল মুছে দিলেন। এক হাতে মেয়েকে নিজের বুকের সাথে আগলে ধরে গম্ভীর কণ্ঠে প্রয়াসকে বললেন, এখানে তো আমি অন্যায়ের কিছু দেখছি না। একজন মানুষের সাথে দেখা হচ্ছে, আর যেহেতু সে পূর্ব পরিচিত, তার সাথে কথা বলতেই পারে। তুমি এখানে অন্যায়ের কি দেখলে? অন্যায় হয়তো এখনো শুরু হয়নি বাবা, কিন্তু হতে পারে ভবিষ্যতে। সেই কারণেই সব কিছু শুরু হওয়ার আগেই আমি থামিয়ে দিতে চাইছি। আমি তোমাকে আগেই বলছি, ওই ছেলেকে আমার পছন্দ না, যার নিজের জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস নেই, পড়াশোনায় ভালো না, কেরিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, তেমন ছেলেকে আমি আমার বোনের আশেপাশেও দেখতে চাই না। আমার দোকানে কিন্তু অসংখ্য কর্মচারী আছে, প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে আমার সবসময় তাদের সাথে কথা বলতেই হয়। তাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের গুরুত্বটা আমার জীবনে অত্যাধিক বেশি, কিংবা তারা আমার পরিবারের একটা অংশ হয়ে উঠেছে। হ্যাঁ, ওরা আমার পরিবার, কিন্তু সেটা আমার কাজের সূত্রে। যে পরিবার গঠিত হয়েছে সেই পরিবারের সদস্য। তুমি জানো, নির্ভর বাবা আমার এক বন্ধু এবং আমার অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মচারী। আমার বন্ধুর ছেলে মেয়ের সাথে আমার ছেলে মেয়ের কথা, এটা স্বাভাবিক।
আমি আমার মেয়েকে বিশ্বাস করি। আমি জানি আমার অপছন্দ এমন কোনো কাজ আমার মেয়ে করবে না। কি মামনি, আমি ঠিক বলেছি না? বিশ্বাস করো বাবা, আমরা দুজন শুধু টুকটাক কথা বলছিলাম। সারাদিন বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না। তোমরা তো কেউ থাকো না, ভাবি সারাদিন কাজ করে। আমি তাই একটু নাবিলার সাথে গল্প করতে চাই।